তৃতীয় অধ্যায়। খোলা জানলাটার কাছে দাঁড়িয়ে আপন মনে ভাবতে ভাবতে তনিয়া তাকিয়ে দেখছিল লম্বা লম্বা পপলার গাছের সারি দেওয়া তার চিরপরিচিত বাগানটাকে। মৃদু হাওয়ায় অল্প অল্প কাঁপছে গাছগুলো, যেন বিশ্বাসই হয় না যে এই জায়গায় যেখানে তার ছেলেবেলার দিনগুলো কেটেছে সেখান থেকে যাবার পর পুরো একটি বছর পার হয়ে গেছে। মনে হচ্ছে যেন মাত্র গতকাল বাড়ি থেকে চলে গিয়ে আবার আজ সকালের ট্রেনেই ফিরে এসেছে। বদলায়নি কিছুই। রাস্পবেরির ঝাড়গুলো পরিষ্কারভাবে ছাঁটাই হয়ে আছে বরাবরের মতোই। বাগানের পথগুলো একই রকম জ্যামিতিক নির্দিষ্টতায় দুধারে প্যান্সি ফুলের গাছে সাজানো। প্যান্সি মায়ের প্রিয় ফুল। বাগানের সবকিছুই ঝকঝকে আর সাজানো। সর্বত্র যেন এক পুষ্পতত্ত্ব বিশারদের নিপুণ হাতের ছাপ। পরিষ্কার আর নিখুঁতভাবে টানা পথগুলো দেখতে দেখতে একটু একঘেয়েই লাগলো তনিয়ার। যে উপন্যাসটা পড়ছিল তুলে নিল সেটা। বারান্দার দিকের দরজাটা খুলে সিঁড়ি দিয়ে নেমে এলো বাগানে। রং করা দরমার বেড়াটা ঠেলে ধীরে ধীরে এগিয়ে গেল সে জল পাম্পের কারখানাটার পাশে পুকুরটার দিকে। সাঁকোটা পার হয়ে এসে পড়ল গাছের সারি দেওয়া রাস্তাটায়। তনিয়ার ডান দিকে উইলো আর অ্যালডার ঝোপে ঘেরা পুকুরটা, বাঁদিকে শুরু হয়েছে বন। পাথর খনিটার কাছে পুকুরটার ধারে যাবে তনিয়া, এমন সময় জলের উপর ঝুঁকে পড়া একটা মাছ ধরা ছিপ দেখে দাঁড়িয়ে পড়ল সে। একটা বাঁকা উইলো গাছের গুঁড়ির উপর ভর দিয়ে ডালপালাগুলো ফাঁক করে সামনে দেখলো রোদে পোড়া, খালি পা, হাঁটুর উপর প্যান্ট গোটানো একটা ছেলে। তার পাশেই মরচে ধরা একটা টিনের পাত্রে কতগুলো কেঁচো। ছেলেটা মাছ ধরায় নিবিষ্ট বলে তাকে দেখতে পায়নি। এখানে মাছ পাওয়া যাবে বলে মনে করছো নাকি? ঘাড় ফিরিয়ে বিরক্তভাবে তাকালো পাভেল। উইলো গাছটা ধরে জলের ধারে ঝুঁকে পড়া একটি মেয়ে। পাভেল তাকে আগে দেখেনি কোনোদিন। মেয়েটার পরনে সাদা একটা ব্লাউজ, গলায় নীল ছিটকাটা হালকা ধূসর রঙের ছোট স্কার্ট। রোদে পোড়া নিটোল পায়ে রঙিন বেড় দেওয়া ছোট মোজা, বাদামি চুলের গোছা মোটা বিনুনিতে বাঁধা। হাতের অল্প একটা ঝাঁকুনিতে ছিপটা নড়ে যেতে সুতোয় বাঁধা হাঁসপালকের ফাতনাটা নড়ে উঠল মসৃণ জলের বুকে ঢেউয়ের চক্র তুলে। দেখো দেখো, টোপ গিলেছে! উত্তেজিত গলায় সুর উঠল পাভেলের পেছনে। এইবারে পাভেল তার স্থৈর্য সম্পূর্ণ হারিয়ে সুতোটায় এত জোরে টান লাগালো যে বড়শিটা ডগায় বেঁধা পাক খাওয়া পোকাটা শুদ্ধ জল থেকে বেশ খানিকটা লাফিয়ে উঠল। অত্যন্ত বিরক্ত মনে পাভেল ভাবল, আর মাছ ধরা পড়বার বিশেষ সম্ভাবনা নেই। দুত্তেরি চাই, কোথা থেকে মেয়েটা জুটলো এসে এখানে। ছিপ টানার বোকামিটুকু সামলে নেবার জন্য আরো দূরে ছুঁড়ে দিল বড়শিটা এমন একটা জায়গায় যেখানে সেটা ফেলা উচিত ছিল না। বড়শিটা গিয়ে পড়ল দুটো কাঁটা শ্যাওলার মাঝখানে, যেখানে সুতোটা সহজেই আটকে যাবার সম্ভাবনা। কি ঘটেছে সেটা বুঝতে পারলো পাভেল এবং মাথাটা না ফিরিয়েই তীব্র ফিসফিসানির স্বরে ওপরে ডাঙায় বসা মেয়েটির উদ্দেশ্যে বলল, এই চুপ করে থাকো না, চেঁচিয়েই মাছগুলোকে ভরকে দেবে দেখছি। ওপর থেকে ঠাট্টার স্বরে শোনা গেল, তোমার কড়া চোখের চাউনিতেই অনেক মাছ আগে ভেগেছে। তাছাড়া যারা সত্যি মাছ ধরতে জানে তারা কখনো বিকেলের দিকে ছিপ নিয়ে বসে না। পাভেল ভদ্র ব্যবহার করবার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু এটা বড্ড বাড়াবাড়ি বলে মনে হলো তার। দাঁড়িয়ে উঠে চোখের উপর নামিয়ে দিল টুপিটা ঠেলে। চটে গেলে সে এরকম করে। দাঁত চেপে তার জানা সবচেয়ে ভদ্র ভাষায় বিড়বিড় করে বলল, এখান থেকে তোমার সরে পড়লেই ভালো হয়। তনিয়ার চোখ দুটো কুঁচকে এলো, হাসি নাচছে তার চোখে। আমি কি সত্যি বাধা দিচ্ছি তোমায়? তার গলায় ঠাট্টার সুরটা চলে গেছে, বন্ধুত্বমূলক একটা আপোষের সুর এসেছে। পাভেল এতক্ষণে উড়ে এসে জুড়ে বসা এই মেয়েটাকে সত্যিই দুটো কড়া কথা শোনাবে বলে মনস্থির করেছিল। এবারে সে নিরস্ত্র হয়ে পড়ল। থাকতে চাও তো থাকো, দেখো বসে বসে, আমার আর কি, ঘোঁত ঘোঁত করে বলল সে। তারপর আবার বসে পড়ল ফাতনাটার দিকে মন দেবার জন্য। ওটা আটকে গেছে কাঁটা শ্যাওলা দুটোর মাঝখানে। বড়শিটা যে শেকড়ে গেঁথে গেছে তাতে কোনো সন্দেহ নেই। টান দিতে ভয় হলো পাভেলের। যদি আটকে গিয়ে থাকে তাহলে ছাড়াতে পারবে না, আর নিশ্চয়ই হেসে উঠবে মেয়েটা। ওর চলে যাওয়াই কামনা করলো সে। তনিয়া ততক্ষণে অল্প দুলতে থাকা উইলো গাছের গুঁড়িটার উপরে আরাম করে বসেছে। হাঁটুর উপরে বইটা নিয়ে দেখছে এই রোদে পোড়া কালো চোখ অমার্জিত ছেলেটাকে, যে তাকে এমন অভদ্র অভ্যর্থনা জানিয়েছে
আর এখন ইচ্ছে করেই তাকে উপেক্ষা করছে। পুকুরের আয়নার মতো বুকে পাভেল স্পষ্ট দেখতে পাচ্ছে মেয়েটার প্রতিবিম্ব। বইয়ের মধ্যে সে যখন ডুবে গেছে বলে তার মনে হলো, তখন সে সাবধানে জড়িয়ে যাওয়া সুতোটায় টান দিল। ফাতনাটা ডুবে গেল জলে, টান টান হয়ে এলো সুতোটা। আটকে গেছে, আরে গেল যা, কথাটা চট করে খেলে গেল তার মনে। আর সেই মুহূর্তেই দেখলো জলের মধ্যে থেকে মেয়েটার হাসি মুখ তাকে লক্ষ্য করছে। ঠিক সেই সময় সাঁকোটা পার হয়ে জলের পাম্প কারখানার দিকে আসছিল দুজন তরুণ। দুজনেই বড়দের স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। এদের মধ্যে একজন রেল কারখানার কর্তা ইঞ্জিনিয়ার সুখারকোর 17 বছর বয়সী ছেলে, সুন্দর চুলওয়ালা কিন্তু চোয়াড়ে তিল চিহ্নিত মুখ, গুন্ডা গোছের। স্কুলের সহপাঠীরা তার নাম দিয়েছে দাগিমুখো সুরকা। একটা শৌখিন ছিপ আর সুতো তার হাতে, মুখের কোণে একটা সিগারেট আটকানো। তার সঙ্গে আসছে ভিক্টর লেসচিনস্কি, লম্বা মেয়েলি গোছের ছোকরা। সঙ্গীর দিকে ঝুঁকে অর্থপূর্ণভাবে চোখ টিপে সুখারকো বলছিল, দেখো, এই মেয়েটা একটা রাঙা আপেল, এরকমটি এদিকে আর কেউ নেই, একেবারে রসের টইটম্বুর। এই যা বললাম কথাটা মনে রেখো। 6ষ্ঠ শ্রেণীতে পড়ে কিয়েভের স্কুলে। এখন এসেছে ওর বাবার কাছে গরমের ছুটি কাটাতে। ওর বাবা এখানকার প্রধান বন পরিদর্শক। আমার বোন লিজার সঙ্গে ওর আলাপ আছে। আমি একবার ওকে একটা চিঠি লিখেছিলাম, কিছুটা আবেগের সঙ্গেই লিখেছিলাম, আমি তোমার প্রেমে পাগল, তুমি তো ধরনটা জানোই। দুরু দুরু বুকে রয়েছি তোমার উত্তরের অপেক্ষায়। এমনকি নাজসান থেকে কিছু জুৎসই কবিতাও উদ্ধার করেছিলাম। তা ফলটা হলো কি? সাগ্রহে জিজ্ঞেস করলো ভিক্টর। এ ব্যাপারে ওর ভারী দেমাক, বলল সুখারকো মিয়ে যাওয়া গলায়। আমাকে বলে কিনা চিঠি লিখে যেন কাগজ নষ্ট না করি, হেন তেন কত কি। কিন্তু গোড়ার দিকে ওই রকমই করতে হয় সব সময়। এইসব ব্যাপারে আমি তো পাকা লোক। সত্যি বলতে কি, ওইসব হৃদয়াবেগ ঘটিত বাজে ন্যাকামি আমার কাছে চলবে না। বছরের পর বছর কাকুতি মিনতি করো আর দীর্ঘশ্বাস ফেলো। তার চেয়ে ঢের সহজ বিকেলের দিকে বেড়াতে বেড়াতে মিস্ত্রিদের পাড়ায় চলে যাও। সেখানে 3 রুবেল দিয়ে এমন সুন্দর মেয়ে পাবে যে জিভে জল আসবে তোমার। ওসব বাজে ব্যাপারও নেই। আমি ওখানে গিয়েছি ভালকা তিখনভের সঙ্গে। চেনো না তাকে? রেল কারখানার ফোরম্যান। বিতৃষ্ণায় ভুরু কুঁচকালো ভিক্টর। কি বলছো সুরা, তুমি ওই সব জঘন্য ব্যাপারের মধ্যে যাও নাকি? সিগারেটটা চিবিয়ে থুতু ফেলে খেকিয়ে উঠল সুরা। এই অত সাধুপানা করো না তো, তুমি যে এদিকে কোন তালে ঘোরো তা আমরা জানি। ভিক্টর তাকে বাধা দিল। তোমার এই রাঙা আপেলটির সঙ্গে আমায় আলাপ করিয়ে দেবে? নিশ্চয়ই, চলো তাড়াতাড়ি যাই, নইলে ও আমাদের হাত এড়াবে। কাল সকালে ও একাই মাছ ধরতে চলে গিয়েছিল। দুই বন্ধুতে তনিয়ার কাছাকাছি এলো। মুখের সিগারেটটা নামিয়ে দিয়ে সুখারকো তাকে খুব কেতাদুরস্ত একটা অভিবাদন জানালো। কেমন আছেন শ্রীমতী তুমানোভা? আপনিও কি মাছ ধরতে এসেছেন নাকি? না, এই দেখছি আর কি, বলল তনিয়া। ভিক্টরকে বাহু ধরে টেনে এনে সুখারকো তাড়াতাড়ি বলল, আপনাদের আলাপ নেই না? এই আমার বন্ধু ভিক্টর লেসচিনস্কি। একটু ঘাবড়ে গিয়ে ভিক্টর তনিয়ার দিকে তার হাত বাড়িয়ে দিল। আলাপটা চালিয়ে যাবার চেষ্টায় সুখারকো জিজ্ঞেস করলো, আজ মাছ ধরছেন না কেন? তনিয়া উত্তর দিল, আমার ছিপটা আনতে ভুলে গেছি। ও, আমি এক্ষুনি এনে দিচ্ছি আরেকটা, বলল সুখারকো। ইতিমধ্যে আপনি আমারটা নিতে পারেন, আমি 1 মিনিটের মধ্যেই ফিরে আসছি। তনিয়ার সঙ্গে ভিক্টরের আলাপ করিয়ে দেবার কথা সে রেখেছে। এখন সে ওদের দুজনকে একটু একা থাকতে দেবার জন্য ব্যস্ত। তনিয়া বলল, না, আমি বরং মাছ ধরবো না, শুধু শুধু ব্যাঘাত করা হবে। এখানে আরেকজন মাছ ধরছে। কাকে ব্যাঘাত করা হবে? জিজ্ঞেস করলো সুখারকো। ও, ওরই কথা বলছেন বুঝি। এই প্রথম সে ঝোপের নিচে বসে থাকা পাভেলকে দেখতে পেল। আচ্ছা, 2 ধাক্কায় ওকে ভাগিয়ে দিচ্ছি এখান থেকে। তনিয়া বাধা দেবার আগেই সে নেমে গেছে যেখানে পাভেল তার ছিপ আর সুতো নিয়ে ব্যস্ত। সুখারকো পাভেলকে বলল, ছিপ গুটিয়ে নিয়ে সরে পড়ো এখান থেকে। পাভেল শান্তভাবে মাছ ধরেই চলেছে দেখে সে আবার বলল, তাড়াতাড়ি করো। এই! মুখ তুলে পাভেল সুখারকোর দিকে এমন চোখে তাকালো, তার চাউনিটা মোটেই ভালো না। এই চুপ, চেঁচামেচি করো না। কি বললি? ফেটে পড়ল সুখারকো। মুখের উপর জবাব দেবার সাহস তোর? হা ঘরের চাষা কোথাকার, ভাগ এখান থেকে। কেঁচোর 3টায়
ভীষণ এক লাথি লাগালো সে। শূন্যে পাক খেয়ে পড়ে গেল সেটা পুকুরের মধ্যে। জলের ছিটে লাগলো তনিয়ার মুখে। ছি ছি, সুকারকো, করছোটা কি? চেঁচিয়ে উঠল সে। লাফিয়ে উঠল পাভেল। সে জানতো আর্তেম যেখানে কাজ করে সেই রেল কারখানার বড় কর্তাদের ছেলে সুকারকো। এই মোটাসোটা ইঁদুর মুখো হাঁদাটাকে যদি সে মারে, তাহলে সে তার বাপের কাছে গিয়ে নালিশ করলে আর্তেম বিপদে পড়তে পারে। শুধু এই চিন্তাটাই তাকে একটু বাধা দিচ্ছিল, নইলে সে সঙ্গে সঙ্গেই ব্যাপারটা চুকিয়ে ফেলত। পাভেল তাকে 2-1 মুহূর্তের মধ্যেই মেরে বসবে আন্দাজ করে সুকারকো ছুটে এসেই 2 হাতে ধাক্কা লাগালো পাভেলের বুকে। জলের পাড়েই দাঁড়িয়েছিল পাভেল। বিপজ্জনকভাবে টাল খেয়ে প্রাণপণে 2 হাত ছড়িয়ে সে নিজেকে সামলে নিল, কোনো রকমে বাঁচালো নিজেকে জলে পড়ে যাওয়ার হাত থেকে। এই সুকারকো পাভেলের চেয়ে 2 বছরের বড়। ঝগড়ুটে গুন্ডা হিসেবে সে কুখ্যাত। বুকে ঘুষি খেয়ে মুখ চোখ লাল হয়ে উঠল পাভেলের। দেখবি তাহলে, এই দেখ বলেই হাতটা অল্প একটু ঘুরিয়ে পাভেল একটা প্রচন্ড ঘুষি বসালো সুকারকোর মুখে। ঘুষিটা সে সামলে নেবার আগেই পাভেল তার স্কুলে পড়া উর্দিটা চেপে ধরে টেনে হিঁচড়ে তাকে জলের মধ্যে নামিয়ে দিল। হাঁটু পর্যন্ত ডুবে গেছে সুকারকোর। পালিশ করা জুতো আর প্যান্ট তার ভিজে গেছে। প্রাণপণে সে পাভেলের শক্ত মুঠি থেকে ছাড়া পাবার চেষ্টা করতে লাগলো। উদ্দেশ্যটা সিদ্ধ হওয়ার পর পাভেল লাফিয়ে ডাঙায় উঠে এলো। প্রচন্ড রাগে আবার সুকারকো তাকে আক্রমণ করলো। ছিঁড়ে খুঁড়ে ফেলবে সে পাভেলকে। ঘুরে প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে পাভেল স্মরণ করলো, বাঁ পায়ের উপর দেহের ভর রাখো, ডান পাটা টান করে হাঁটু বেঁকিয়ে নাও, শরীরের সমস্ত ওজন দিয়ে ওপরের দিকে থুতনির নিচে ঘুষি বসাও। মোক্ষম একটি ঘুষি। দাঁত কর্মরের একটা কর্কশ আওয়াজ শোনা গেল। তারপর থুতনিতে আর দাঁতের ফাঁকে চাপা জিভের অসহনীয় যন্ত্রণায় আর্তনাদ করতে করতে সুকারকো 2 হাত ছড়িয়ে জলের মধ্যে ঝপ করে পড়ে গেল। ডাঙার ওপরে হাসিতে ভেঙে পড়েছে তনিয়া। হাততালি দিয়ে সে চেঁচিয়ে উঠল, বেশ করেছো, সাবাস সাবাস। আটকে যাওয়া ছিপের সুতোটায় এত জোরে টান দিল পাভেল যে তার ডগাটা গেল ভেঙে। হামাগুড়ি দিয়ে পার বেয়ে উঠে এলো রাস্তার উপরে। চলে যেতে যেতে সে শুনল ভিক্টর বলছে তনিয়াকে, এই সেই পাভেল কোর্চাগিন, 1 নম্বরের গুন্ডা একটা। স্টেশনে গোলমাল পাকিয়ে উঠেছে। গুজব শোনা যাচ্ছে রেল লাইনের মিস্ত্রিরা যন্ত্রপাতি নামিয়ে রেখে কাজ বন্ধ করেছে। পরের বড় স্টেশনটার কারখানার শ্রমিকরা আরো বড় কিছু একটা করার আয়োজন করেছে। ঘোষণাপত্র নিয়ে যাচ্ছিল বলে সন্দেহ করে জার্মানরা 2 জন ইঞ্জিন চালককে গ্রেপ্তার করেছে। যেসব শ্রমিকদের গায়ের দিকে জোত জমি আছে তাদের মধ্যে দারুণ চাঞ্চল্য, কারণ জমিদারেরা ফিরে এসে তাদের ক্ষেত খামার খাস দখল নিতে শুরু করেছে। জার্মান বাহিনীর অধীনে যারা স্থানীয় সামরিক কর্তা, তাদের ফৌজদারদের চাবুকে চাষিদের পিঠের চামড়া ছিঁড়ে যাচ্ছে। গোটা অঞ্চল জুড়ে গড়ে উঠেছে প্রতিরোধ আন্দোলন। বলশেভিকরা ইতিমধ্যেই ডজনখানেক পার্টিজান ফৌজ গড়ে তুলেছে। ঝুকরাইয়ের আর বিশ্রাম নেই ইদানিং। শহর থেকে সে এর মধ্যেই অনেক কিছু করে ফেলেছে। বহু রেল শ্রমিকের সঙ্গে আলাপ করে নিয়েছে, তরুণদের সমাবেশে উপস্থিত থেকেছে, রেল কারখানার আর করাত কারখানায় মিস্ত্রিদের একটা জোরালো দল গড়ে তুলেছে। আর্তেমের মনোভাবটা কি জানবার চেষ্টা করেছে সে। একবার জিজ্ঞেস করেছিল তাকে বলশেভিক পার্টি আর সেই পার্টির উদ্দেশ্য সম্বন্ধে কি মনে করে আর্টেম। উত্তরে বলিষ্ঠ দেহ এই মিস্ত্রিটা জানিয়েছিল, আমি এইসব পার্টি সম্বন্ধে বিশেষ কিছু জানি না ফিওদর, তবে কিছু সাহায্যের দরকার হলে আমি সেটা করব নিশ্চয়ই যেন। নিশ্চিন্ত হয়েছিল ফিওদর। সে জানে আর্টেম খাঁটি লোক, সে তার কথা রাখবে ঠিকই। পার্টির ব্যাপারে সে এখনো তৈরি নয়, তাতে কিছু যায় আসে না, মনে মনে ভাবল সে। যা দিনকাল তাতে ও শিগগিরই সবকিছু নিজেই বুঝে যাবে। ফিওদর বিজলি কারখানা ছেড়ে রেল কারখানায় একটা কাজ নিয়েছে। সেখানে তার কাজকর্ম চালানো আরো সুবিধে। বিজলি কারখানায় থাকার সময় সে রেলওয়ে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। ট্রেন যাতায়াত ভয়ানক রকম বেড়ে গেছে। ইউক্রেন থেকে জার্মানরা হাজার হাজার গাড়ি বোঝাই লুটের মাল পাঠাচ্ছে জার্মানিতে। জব, গম, গরু, ভেড়ার পাল। স্টেশনে তারের খবর দেওয়া নেওয়া করে পানোমারেনকো। তাকে একদিন স্থানীয় সামরিক শাসনকর্তা ফৌজদারেরা গ্রেপ্তার করল। আঘাতটা এলো অপ্রত্যাশিতভাবে। ফৌজদারদের ঘাঁটিতে নিয়ে গিয়ে
নির্মমভাবে মারা হলো তাদের। সেই যে আর্টেমের একজন সহযোগী শ্রমিক রোমান সিদারেনকোর কথা বলে দিয়েছে সেটা বোঝা গেল। কারখানায় যখন কাজ চলছে তখন রোমানকে নিতে এলো দুজন জার্মান, একজন স্থানীয় সামরিক ফৌজদার আর স্টেশন অধিনায়কের সহকারী। রোমান যে বেঞ্চটায় কাজ করছে সেইখানে এসে একটাও কথা না বলে সহকারী অধিনায়ক চাবুক মেরে তার মুখটা কেটে দিল। আয় আমাদের সঙ্গে শুয়োরের বাচ্চা, কয়েকটা কথা বলবার আছে। বিশ্রী রকম মুখ ভেঙিয়ে সে মিস্ত্রির হাতটা ধরে ভয়ানক জোরে মুচড়ে দিল। শিখিয়ে দিচ্ছি কি করে আন্দোলন করে বেড়াতে হয়। রোমানের পাশের যন্ত্রটাতেই কাজ করছিল আর্টেম। হাতের ফাইলটা রেখে সে তার বিরাট দেহটার ভীষণ রকম একটা ভঙ্গি করে এগিয়ে এলো সহকারী অধিনায়কের দিকে। জমে উঠতে থাকা ক্রোধ যথাসম্ভব সামলাবার চেষ্টা করে কর্কশ গলায় বলল আর্টেম, ছেড়ে দে ওকে, বেজম্মা কোথাকার। সহকারী অধিনায়ক পিছিয়ে গেল রিভলভার রাখার চামড়ার থলিটা খুলতে খুলতে। গাট্টা গোট্টা বেটে একজন জার্মান কাঁধ থেকে তার চওড়া বেয়নেট লাগানো রাইফেলটা খুলে নিয়ে বল্টুটা খট করে নামিয়ে দিল। থামো, খেকিয়ে উঠল জার্মানটা, আর এক পায়ে গলেই গুলি করবার জন্য প্রস্তুত সে। লম্বা বলিষ্ঠ মিস্ত্রিটা অসহায় হয়ে দাঁড়িয়ে রইল এই ক্ষুদে সৈনিকটার সামনে। কিছু করার নেই তার। রোমান আর আর্টেম দুজনকেই গ্রেপ্তার করা হলো। 1 ঘন্টা বাদে ছেড়ে দেওয়া হলো আর্টেমকে, কিন্তু নিচের তলায় একটা গুদাম ঘরে তালাবন্ধ হয়ে রইল রোমান। গ্রেপ্তারের 10 মিনিটের মধ্যেই একজন লোকও আর কাজে রইল না। স্টেশন সংলগ্ন ছোট মাঠটার ডিপোর কর্মীরা এসে হাজির হয়ে জমায়েত হলো। সেখানে তাদের সঙ্গে যোগ দিল ট্রেন চলাচলের যোগাযোগ রক্ষী কর্মীরা আর সরবরাহ বিভাগের কর্মীরা। দারুণ একটা বিক্ষোভ সৃষ্টি হলো। রোমান আর পানেমারেনকোর মুক্তির দাবি জানিয়ে একদল একটা লিখিত খসড়া রচনা তৈরি করল। ঘৃণাটা আরো বেশি পুঞ্জীভূত হয়ে উঠল যখন একজন ফৌজদারের আগে আগে একটা রিভলভার বাগিয়ে সহকারী অধিনায়ক মাঠে ছুটে এসে চেঁচিয়ে উঠল, কাজে ফিরে যাও সব, নইলে প্রত্যেকটি লোককে এখানেই গ্রেপ্তার করব, পরে তোমাদের কয়েকজনকে গুলি করে মারা হবে। উত্তরে ক্রুদ্ধ শ্রমিকেরা এমন একটা গর্জন করে উঠল যে সহকারী অধিনায়ককে ছুটতে হলো স্টেশনে আশ্রয় নেবার জন্য। ইতিমধ্যে অবশ্য সে শহরের জার্মান সৈন্যদের আসবার জন্য খবর পাঠিয়েছিল। গাড়ি ভর্তি জার্মান সৈন্যদল স্টেশনের দিকে রওনা হয়ে গেছে ততক্ষণে। জমায়েত ভেঙে দিয়ে শ্রমিকেরা তাড়াতাড়ি বাড়ি ফিরে গেল। কেউ কাজে রইল না, এমনকি স্টেশন মাস্টারও না। ঝুকরাই যে তাদের মধ্যে কাজ করছে সেটার ফল বোঝা যেতে লাগলো। এই প্রথম স্টেশন শ্রমিকেরা সমবেতভাবে প্রতিরোধ গড়ে তুলল। ভারী একটা মেশিন গান স্টেশনের প্ল্যাটফর্মের উপর বসালো জার্মানরা। শিকারের গন্ধ পাওয়া কুকুরের মতো সেটা সেখানে মুখ উঁচিয়ে খাড়া রইল। তার ঘোড়াটায় হাত রেখে পাশেই বসে রইল একজন জার্মান কর্পোরাল। জনহীন হয়ে গেল স্টেশনটা। রাত্রিবেলা শুরু হলো ধরপাকড়। যাদের নিয়ে গেল তাদের মধ্যে আর্টেম একজন। রাত্রে বাড়ি না ফিরে ঝুকরাই পার পেয়ে গেল। যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের সবাইকে বিরাট একটা মালগাড়ি রাখার চালার নিচে ঢুকিয়ে দিয়ে বলা হলো তাদের কাজে যেতে হবে, নয়তো সামরিক আইনে তাদের বিচার হবে। আগাগোড়া রেল লাইন জুড়ে প্রায় সমস্ত রেল শ্রমিকই হরতাল করেছিল। একটা পুরো দিন রাতের মধ্যে একখানা ট্রেনও যাতায়াত করেনি। প্রায় 75 মাইল দূরেই লড়াই চলছে একটা বিরাট পার্টিজান বাহিনীর সঙ্গে। তারা রেল লাইন উপড়ে ফেলে সাঁকোগুলো উড়িয়ে দিয়েছে। রাত্রিবেলায় একটা জার্মান বাহিনী ভর্তি ট্রেন এসে লেগেছিল, কিন্তু সেটা আটকে আছে। সেটার ইঞ্জিন চালক, তার সহকারী আর ফায়ারম্যান তিনজনেই সরে পড়েছে। স্টেশনের পাশের লাইনে আরো দুটো ট্রেন আটকে আছে ছাড়ার অপেক্ষায়। মালগাড়ির চালাটার ভারী দরজা দুটো খুলে গেল এবং স্টেশন অধিনায়ক, একজন জার্মান লেফটেন্যান্ট, তার সহকারী এবং অন্যান্য একদল জার্মান এসে ঢুকল। কোরচাগিন, পলেন্টভাস্কি, বুজাক, থেকে গেল সহকারী অধিনায়ক। তোমাদের তিনজনকে একটা ইঞ্জিন চালাবার দল হিসেবে এক্ষুনি একটা ট্রেন চালিয়ে নিয়ে যেতে হবে। যদি রাজি না হও তাহলে সঙ্গে সঙ্গে গুলি করে মারা হবে তোমাদের। কি বলার আছে তোমাদের? শ্রমিক তিনজন গম্ভীর মুখে সম্মতি জানালো, মাথা নেড়ে। অধিনায়কের সহকারী তখন পরবর্তী ট্রেনের চালক, সহকারী আর ফায়ারম্যানের নাম ডাকছে। ততক্ষণে পাহারাধীনে তাদের নিয়ে যাওয়া হলো গাড়িটার কাছে। ক্রুদ্ধ একটা আওয়াজ করে এক ঝলক স্ফুলিঙ্গ উড়িয়ে দিল ট্রেনের ইঞ্জিনটা। ঘন ঘন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে
লাইনের ওপর দিয়ে গড়িয়ে চলল রাত্রির গভীরে সামনের অন্ধকার ঠেলে। আর্তেম চুল্লিটায় একটা বেলচা কয়লা গুঁজে দিল। চুল্লির মুখটা পায়ের ধাক্কায় বন্ধ করে কান ভাঙা চায়ের বাটিটার থেকে এক চুমুক জল খেয়ে সে বুড়ো ইঞ্জিন চালক পলেন্থভস্কির দিকে তাকালো। তাহলে খুড়ো, ট্রেনটা চালাতেই হচ্ছে আমাদের? ঘন ঝুলে পড়া ভুরুর নিচে পলেন্থভস্কির চোখ দুটো বিরক্তিতে কুঁচকে গেল। পেছনে বেয়োনেট লাগিয়ে বসে থাকলে চালাতেই হবে। কয়লা গাড়িটার উপর বসে থাকা জার্মান সৈনিকটার দিকে আর চোখে তাকিয়ে ব্রুজাক বলল, ইঞ্জিনটা চালু রেখে লাফিয়ে পড়লে কেমন হয়? আর্টেম বিড়বিড় করে বলল, আমারও তাই মনে হয়, কিন্তু আমাদের পেছনে ওই যে ঘাগিটা বসে আছে। জানলা দিয়ে মাথাটা বাড়িয়ে অনিশ্চিতভাবে ব্রুজাক বলল, তা বটে। আর্টেমের কাছাকাছি সরে এলো পলেন্থভস্কি। ফিসফিসিয়ে বলল, ট্রেনটাকে নিয়ে যাওয়া চলবে না কিছুতেই, বুঝলে? ওদিকে যখন লড়াই চলছে তখন এদিকে ট্রেন চালিয়ে নিয়ে যাওয়া যায় না। রেল লাইন যারা উড়িয়ে দিয়েছে তারা আমাদেরই লোক। এই শোরগুলোকে ওখানে নিয়ে যাওয়া মানে এদের গুলির মুখে আমাদের ওই লোকেদের সঁপে দেওয়া। এমনকি জারের আমলেও হরতালের দিন আমি ট্রেন চালাইনি, বুঝলে? এবার চালাবো? কখনো না। নিজের লোকই যদি আমাদের জন্য মারা পড়ে তবে সে কলঙ্ক আর জীবনে ঘুচবে না। আমাদের আগে যারা ইঞ্জিন চালাচ্ছিল প্রাণের ঝুঁকি নিয়েও তারা কিন্তু পালিয়েছে। আমাদের ও ট্রেনটা চালিয়ে নিয়ে যাবার কোনো প্রশ্নই ওঠে না, কি বলো? ঠিক বলেছ খুড়ো, কিন্তু এর ব্যবস্থা কি করবে? বলে সে সৈন্যটাকে চোখের ইঙ্গিতে দেখালো। ভুরু কোঁচকালো ইঞ্জিন ড্রাইভার। এক মুঠো ছেঁড়া নেতা দিয়ে ঘর্মাক্ত কপাল মুছে রক্তাক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ট্রেনের গতি নির্দেশক যন্ত্রটার দিকে, যেন তোলপাড় করা প্রশ্নটার উত্তর খুঁজছে সে সেইখানে। তারপর রাগে বেপরোয়া হয়ে গাল পারল একটা। আরেকবার জল খেলো আর্টেম। দুজন লোকই একই কথা ভাবছে, কিন্তু কেউই উদ্বিগ্ন নীরবতাটুকু ভাঙার অবস্থায় নিজেকে নিয়ে আসতে পারছে না। আর্টেম স্মরণ করলো ঝুকরাইয়ের সঙ্গে তার কথা। আচ্ছা ভাই, বলশেভিক পার্টি আর কমিউনিস্টদের আদর্শ সম্বন্ধে তোমার কি মনে হয়? আর তার জবাবে আর্টেমের উক্তি, আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত, আমার উপর নির্ভর করতে পারো। সাহায্যটা করছি বটে, বড় চমৎকার। মনে মনে সে ভাবল, মুক্তি ফৌজকে সাহেস্তা করতে চলেছে যে জার্মান দল, তাদেরই চালিয়ে নিয়ে চলেছি। পলেন্থভস্কি এতক্ষণ আর্টেমের পাশে টুল বাক্সটার উপরে ঝুঁকে পড়েছে। শুকনো গলায় সে বলল, ওই লোকটাকে শেষ করে দিতে হবে, বুঝলে? চমকে উঠল আর্টেম। পলেন্থভস্কি দাঁতে দাঁত চেপে বলল, আর কোনো উপায় নেই, মাথায় মারতে হবে ওর। তারপর ইঞ্জিনের বাষ্পনালীটা আর লেভারগুলো খুলে দিয়ে চুল্লিতে ফেলে নিয়ে বাষ্পটাকে বের করে দিলেই নেমে পড়তে হবে। একটা ভারী বোঝা যেন কাঁধ থেকে নেমে গেল বলে মনে হলো আর্টেমের। বলল, ঠিক। ব্রুজাকের দিকে ঝুঁকে আর্টেম তাকে সিদ্ধান্তটা জানালো। তৎক্ষণাৎ কিছু বলল না ব্রুজাক। তিনজনেই একটা বিরাট ঝুঁকি নিতে চলেছে। প্রত্যেকেরই বাড়িতে মস্ত বড় এক একটা পরিবারের কথা ভাববার আছে। পলেন্থভস্কিরটাই সবচেয়ে বড়, 9 জন পোষ্য তার। কিন্তু তিনজনেই জানে ট্রেনটাকে নির্দিষ্ট লক্ষ্যে নিয়ে যেতে কিছুতেই পারে না তারা। বেশ, আমি আছি তোমাদের সঙ্গে, বলল ব্রুজাক, কিন্তু ওটার কি ব্যবস্থা? কে ওকে? কথাটা শেষ করলো না সে, কিন্তু মানেটা আর্টেমের কাছে যথেষ্ট স্পষ্ট। বাষ্পনলীটা নিয়ে ব্যস্ত পলেন্থভস্কির দিকে ফিরল আর্টেম। ঘাড় নেড়ে জানালো তাদের সঙ্গে একমত, কিন্তু পর মুহূর্তেই সিদ্ধান্ত না হওয়া একটা প্রশ্নে উদ্বিগ্ন হয়ে বুড়ো মানুষটার দিকে সে এগিয়ে এলো। কিন্তু কিভাবে? পলেন্থভস্কি তাকালো আর্টেমের দিকে। তুমি লাগো আগে, তোমার গায়ের জোর সবচেয়ে বেশি। আমরা শাবল দিয়ে ঘা লাগাবো, চুকে যাবে। বৃদ্ধ ভয়ানক উত্তেজিত। ভুরু কোঁচকালো আর্টেম। আমি তা পারবো না। না, শেষ পর্যন্ত যদি ভেবে দেখো, এই লোকটার কোনো দোষ নেই। ওকেও তো জোর করে বেয়নেট দেখিয়েই কাজে লাগানো হয়েছে। চোখে আগুন জ্বলে উঠল পলেন্থভস্কির। দোষ নেই বলছো? আমাদের যে বাধ্য হতে হয়েছে এই কাজটা করতে, তাতে আমাদেরও কোনো দোষ নেই। কিন্তু ভুলে যেও না, আমরা নিয়ে চলেছি একটা পুরো জার্মান ফৌজকে, যারা আমাদের লোকদেরই সায়স্তা করতে যাচ্ছে। এই সব নির্দোষ সৈন্যরা আমাদের পার্টিজানদের গুলি করে মারতে চলেছে। তাহলে কি পার্টিজানদের দোষ? না হে ছোকরা, বলদের মতো জোয়ান তুমি, কিন্তু বুদ্ধিটা তোমার একটু কম। ঠিক আছে, ঠিক আছে, ভাঙা গলায় বলল আর্টেম। শাবলটা তুলে নিল সে, কিন্তু পলেন্থভস্কি
ফিসফিসিয়ে বলল, আমি করছি ওটা। সেটা বরং আরো ভালো হবে। তুমি বেলচাটা নিয়ে উঠে যাও কয়লা বাক্স থেকে কয়লা দেবার জন্য। দরকার হলে তুমি এক ঘা দেবে বেলচাটা দিয়ে, আমি কয়লা ভাঙার ভান করব। ব্রুজাক কথাটা শুনে মাথা নেড়ে সায় দিল। ঠিক বলেছ বুড়ো, বলে সে বাষ্পনালীটার কাছে গিয়ে দাঁড়ালো। লাল বেড় দেওয়া সামরিক টুপি পরে জার্মান সৈনিকটা বসেছিল কয়লা রাখার জায়গাটার উপরে। দুপায়ের মাঝে রাইফেলটা রেখে চুরুট খাচ্ছে সে। ইঞ্জিন চালানোওয়ালা এই তিনজন লোকের কাজকর্মের দিকে সে মাঝে মাঝে তাকিয়ে দেখছিল। কয়লা রাখার জায়গাটার উপরে যখন আর্টেম উঠে আসে তখন শান্তিটা বিশেষ কিছু লক্ষ্য করেনি। তারপর পলেনকোভস্কি যখন কয়লার স্তূপটার ওপাশে বড় চাঙারিগুলো নেবার ভান করে তাকে সরে যাবার ইশারা করলো, তখন জার্মানটা সঙ্গে সঙ্গে নেমে এসে কামরার দরজাটার দিকে সরে এলো। শাবলের আঘাতে জার্মানটার খুলি ফেটে যাবার হঠাৎ একটা শব্দে চমকে লাফিয়ে উঠল আর্টেম আর ব্রুজাক, যেন গরম লোহার ছোঁয়া লেগেছে তাদের গায়ে। কামরাটার দরজার পথে নেতার মতো গড়িয়ে গেল শান্তির দেহটা। দ্রুত রক্তের স্রোত গড়ালো ধূসর পশমের সামরিক টুপিটার ফাঁকে। কয়লা রাখার জায়গাটার লোহার দেওয়ালে ঠুকে গেল তার রাইফেলটা। খতম। শাবলটা রেখে ফিসফিসিয়ে বলল পলেনকোভস্কি, এখন আর আমাদের পিছিয়ে যাওয়ার উপায় নেই। গোটা মুখটা কুঁচকে আসছে তার প্রবল একটা উত্তেজনায়। মানুষ তিনটির মধ্যে যে ভারী একটা নীরবতা নেমে এসেছিল সেটাকে ভেঙে দিল তার গলার স্বর। তারপর সেটা উঠে গেল একটা চিৎকারের পর্যায়ে। বাষ্পনালীটার প্যাচ করে দাও জলদি, চেঁচিয়ে উঠল সে। 10 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল কাজটা। ট্রেনটা এখন নিয়ন্ত্রণের বাইরে। ধীরে ধীরে গতি কমে আসছে তার। ঘন আধারে ঘেরা দুপাশের গাছগুলো ইঞ্জিনের আলোর বৃত্তের মধ্যে এসেই পরক্ষণেই আবার মিশে যাচ্ছে পেছনের দুর্ভেদ্য অন্ধকারের মধ্যে। হেডলাইটগুলো বৃথাই চেষ্টা করছে রাত্রির ঘন জবনিকাকে সামনের দিকে মাত্র কয়েক গজ ফুঁড়ে বেরোবার জন্য। ক্রমশই ইঞ্জিনটার নিঃশ্বাস ফেলার শব্দ ভারী হয়ে আসছে। গতিটা কমে আসছে, যেন তার শেষ শক্তিটুকু ফুরিয়ে গেছে। লাফিয়ে পড়ো! পেছনে পলেনকোভস্কির গলা শুনে আর্টেম হাতলটা ছেড়ে দিল। ট্রেনের গতিবেগ তার বলিষ্ঠ দেহটাকে সামনের দিকে এক ধাক্কায় ঠেলে দিল। তারপরে একটা ঝাঁকুনি খাবার সঙ্গে সঙ্গে যেন মাটিটা নিচ থেকে ওপরে এসে ঠেকে গেল তার গায়ে। দু এক পা দৌড়ে গিয়ে আর্টেম হোঁচট খেয়ে ডিগবাজি খেয়ে পড়ে গেল। একই সঙ্গে আরো দুটো ছায়ামূর্তি নেমে গেল গাড়িটার দুপাশ থেকে। ব্রুজাকের বাড়িতে গভীর বিষণ্ণতা। গত 4 দিন ধরে সার্জির মা আন্তোনিনা ভ্যালিসিয়েভনা ভাবনায় চিন্তায় প্রায় পাগল। কোনো খবর নেই তার স্বামীর। শুধু এইটুকু সে জানে যে জার্মানরা তাকে কোর্চাগিন আর পলেনকোভস্কির সঙ্গে একটা ট্রেন চালিয়ে নিয়ে যেতে বাধ্য করেছে। আর গতকাল সামরিক পাহারাদারেরা এসে বিশ্রী রকম অভদ্রভাবে তাকে নানা কথা জিজ্ঞেস করে গেছে। ওদের কথা থেকে খুব অস্পষ্টভাবে সে বুঝেছে যে কিছু একটা গোলমাল হয়ে গেছে। ভয়ানক উদ্বিগ্ন মনে লোকগুলো চলে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই সে মাথায় রুমালটা বেঁধে রওনা হলো মারিয়া ইয়াকোলভনার বাড়িতে। যদি ওখান থেকে তার স্বামীর কোনো খবর পাওয়া যায় সেই আশায়। রান্নাঘরটা গোছগাছ করছিল তার বড় মেয়ে ভালিয়া। সে তার মাকে বাড়ি থেকে বেরোতে দেখে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ মা? জল ভরা চোখে মেয়ের দিকে তাকিয়ে আন্তোনিনা বলল, কোর্চাগিনদের ওখানে। দেখি ওরা হয়তো তোর বাবার খবর কিছু জানতে পারে। সার্জি বাড়ি এলে বলিস সে যেন স্টেশনে গিয়ে পলেনকোভস্কিদের ওখানে গিয়ে একবার দেখা করে আসে। মায়ের গলা 2 হাতে জড়িয়ে ধরল ভালিয়া। দরজার কাছে মাকে এগিয়ে দিয়ে সে বলল, ভেবো না মাগো। বরাবরের মতোই মারিয়া ইয়াকোভলেভনা সাদর অভ্যর্থনা জানালো আন্তোনিনা ভাসিলিয়েভনাকে। দুজনের প্রত্যেকেই আশা করেছিল যে অন্যজনের কাছে কিছু খবর পাওয়া যেতে পারে হয়তো, কিন্তু কথা বলতে বলতেই সে আশা মিলিয়ে গেল। কোর্চাগিনদের বাড়িতেও রাত্রে খানা তল্লাশি হয়ে গেছে। সৈন্যরা আর্টেমের খোঁজে এসেছিল। মারিয়াকে বলে গেছে তার ছেলে বাড়ি ফিরলেই যেন সে সেনাবাহিনীর কর্তৃপক্ষের কার্যালয়ে খবর দেয়। শান্তির দলটা বাড়িতে আসতেই মারিয়া কোর্চাগিনার ভয় প্রায় বুদ্ধি লোপ হয়ে যাবার মতন হয়েছিল। বাড়িতে সে একা। পাভেল রাত্রের শিফটে বিজলি কারখানায় ছিল, সাধারণত যেমন থাকে। ভোরবেলায় কাজ থেকে ফিরে মার কাছ থেকে তল্লাশির কথা শুনে পাভেলের দারুণ দুশ্চিন্তা হলো দাদার নিরাপত্তার জন্য। 2 ভাইয়ের চরিত্রের অমিল আর আর্টেমের আপাত নির্লিপ্ততা সত্ত্বেও তাদের দুজনের মধ্যে একটা গভীর টান আছে। ভালোবাসা দৃঢ়,
কিন্তু সেটার কোনো বাহ্যিক প্রদর্শনী নেই। পাভেল জানে ভাইয়ের জন্য কোনো রকম আত্মদানেই সে ইতস্তত করবে না। জিরিয়ে নেবার জন্য না বসেই পাভেল স্টেশনে ছুটে এলো ঝুকরাইয়ের খোঁজে। তাকে পাওয়া গেল না। অন্যান্য শ্রমিক যাদের সে চেনে তারাও বেপাত্তা মানুষগুলোর খবর কিছু বলতে পারল না। ইঞ্জিন চালক পলেন্থফস্কির পরিবারও সম্পূর্ণ অন্ধকারে। কারখানার আঙিনায় তার ছোট ছেলে বরিসের সঙ্গে দেখা হওয়ায় ওর কাছ থেকে সে শুধু এইটুকুই জানতে পারল যে রাত্রিবেলা তাদের বাড়িতেও খানা তল্লাশি হয়ে গেছে, ফৌজের লোকজন পলেন্থফস্কিকেও খুঁজছে। মাকে দেবার মতো কোনো খবর না পেয়ে পাভেল ফিরে এলো। ক্লান্ত অবসন্ন দেহে সে শুয়ে পড়ল বিছানাটায়, সঙ্গে সঙ্গে আচ্ছন্ন হয়ে গেল গভীর ঘুমে। দরজাটায় ঘা পড়তেই মুখ তুলে তাকালো ভালিয়া। আগলটা খুলে জিজ্ঞেস করলো, কে? খোলা দরজার ফাঁকে ক্লিমকা মার্চেনকোর খুস্কো খুস্কো লাল চুলওয়ালা মাথাটা দেখা গেল। স্পষ্টই বোঝা গেল সে ছুটে এসেছে, হাঁপাচ্ছে আর লাল হয়ে উঠেছে তার মুখ দৌড়নোর পরিশ্রমে। ভালিয়াকে জিজ্ঞেস করলো সে, তোমার মা বাড়ি আছেন? না, বেরিয়ে গেছেন। কোথায়? কোর্চাগিনদের বাড়ি বোধ হয়। ক্লিমকা যেই ছুটে বেরিয়ে যাবে অমনি তার জামার হাতাটা চেপে ধরলো ভালিয়া। ইতস্তত করে মেয়েটার দিকে তাকালো ক্লিমকা। একটা দরকারে একবার তার সঙ্গে দেখা করতে চাই, সাহস করে বলল ক্লিমকা। কি ব্যাপার? ভালিয়া ছাড়ল না তাকে। শিগগিরই বল, লাল মাথা ভালুক কোথাকার, ভাবনার মধ্যে ফেলিস না বলছি, হুকুমের স্বরে বলল মেয়েটা। ঝুকরাইয়ের সাবধানবাণী ভুলে গেল ক্লিমকা। বিশেষ করে বলে দিয়েছিল সে একমাত্র আন্তনিনা ভালিসিয়েভনার হাতেই যেন সে চিরকুটটা দেয়। পকেট থেকে এক টুকরো ময়লা কাগজ বের করে ক্লিমকা ভালিয়ার হাতে দিল। সার্জির এই সুন্দর চুল বোনটাকে সে কখনো না বলতে পারে না। সত্যি বলতে কি, এই মেয়েটার প্রতি তার একটু দুর্বলতা আছে। অবশ্য ভালিয়াকে যে তার ভালো লাগে সেটা এমনকি নিজের কাছেও বলার মতো সাহস তার মোটেই নেই। কাগজটা তাড়াতাড়ি পড়ল ভালিয়া। টুনিয়া, কিছু ভাবনা করো না, খবর সব ভালো, ওরা নিরাপদে ভালো আছে, শিগগিরই আরো খবর পাবে, অন্যদের জানিয়ে দিও, সব ঠিক আছে, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই চিরকুটটা নষ্ট করে ফেলো, ঝাকার। ভালিয়া ছুটে এলো ক্লিমকার কাছে। ছোট্ট লাল ভাল্লুক আমার, কোথা থেকে পেলি ওটা? কে দিয়েছে ওটা? বলতে বলতে সে ক্লিমকাকে এমন ঝোরে ঝাঁকানি দিল যে সে তার উপস্থিত বুদ্ধি হারিয়ে নিজে জানতে পারার আগেই দ্বিতীয় ভুলটা করে বসলো। ঝুকরাই স্টেশনে এটা আমাকে দিয়েছে। তারপরেই কথাটা যে তার বলা উচিত হয়নি সেটা বুঝতে পেরে বলল, কিন্তু তোমার মাকে ছাড়া আর কাউকে এটা দিতে ও আমাকে বারণ করেছে। ঠিক আছে, হেসে উঠল ভালিয়া, আমি কাউকে বলবো না। আচ্ছা, তুমি তাহলে ছোট্ট লক্ষ্মী ভাল্লুকটির মতো ছুটতে যাও পাভেলদের বাড়ি, ওখানে পাবে মাকে। আস্তে একটা ধাক্কা দিল সে ক্লিমকার পিঠে। মুহূর্তের মধ্যে বাগানের বেড়াটার বাইরে ক্লিমকার মাথাটা অদৃশ্য হয়ে গেল। তিনজন রেলকর্মীর কেউই বাড়ি ফিরল না। সন্ধ্যার দিকে ঝুকরাই কোর্চাগিনদের বাড়ি এসে মারিয়া ইয়াকোভলেভনাকে ট্রেনের ঘটনাটা সব বলল। আতঙ্কিত মাকে শান্ত করবার যথাসাধ্য চেষ্টা করল সে। বারবার করে মাকে বলল তিনজনই নিরাপদে আছে বুঝাকের কাকার বাড়িতে, এমন একটা গ্রামে যেটা একটু চলতি পথের বাইরে। এখন অবশ্য তারা ফিরতে পারবে না, কিন্তু জার্মানরা বেশ একটু মুশকিলে পড়েছে এবং যে কোনো দিন অবস্থা বদলে যেতে পারে। মানুষ তিনটি অদৃশ্য হয়ে যাবার ফলে তাদের পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে গেল আগের চেয়ে। ওদের কাছ থেকে কচিত কখনো যেসব চিঠিপত্র আসে তা এরা সবাই আনন্দ করে পড়ে, কিন্তু ওরা না থাকায় বাড়িটা যেন ফাঁকা আর বিষণ্ণ বলে মনে হয়। একদিন ঝুকরাই পলেন্থফস্কির স্ত্রীর সঙ্গে দেখা করতে এলো। ভাবখানা যেন সে এই দিক দিয়েই যাচ্ছিল। কিছু টাকা দিল তাকে। এই কয়েকটা টাকা পাঠিয়েছে আপনার স্বামী চালাবার জন্য, বলল সে। শুধু দেখবেন আর কারুর কাছে বলবেন না কথাটা। ধন্যবাদ, ভয়ানক দরকার পড়েছিল আমাদের, ছেলেদের রুটি খেতে দেবার মতো কিছু নেই। আসলে বুলগাকভ যে টাকাটা রেখে গিয়েছিলেন তার থেকেই এটা দিল ঝুকরাই। স্টেশনে ফিরে যেতে যেতে মনে মনে বলল ঝুকরাই, দেখা যাক কতদূর কি হয়। গুলির ভয়ে যদিও বা হরতাল ভেঙে যায়, তবু আগুন তো জ্বলে উঠেছে, সেটাকে আর নেভানো যাবে না। আর ওদের তিনজনের কথা যদি বলতে হয়, ওরা শক্ত মানুষ, সত্যিকারের শ্রমিক শ্রেণীর জাত। একটা আনন্দের আমেজে ভরে গেল তার মন। ভোরবিয়ভা বালকা গ্রামের বাইরের দিকে
ছোট্ট একটা পুরনো কামারশালা। ধোঁয়ায় কালো তার সামনের দিকটা রাস্তামুখো। জ্বলন্ত হাপড় চুল্লিটার সামনে দাঁড়িয়ে আছে পলেন্টভস্কি। আগুনের আঁচে চোখ কুঁচকে গেছে। লাল করে তাতানো একটা লোহার পাত সে উল্টিয়ে দিল একটা লম্বা চিমটে দিয়ে। মাথার উপর ঝোলানো একটা আড়ি কাঠ টেনে টেনে হাপড়টা চালাচ্ছিল আর্টেম। ইদানিং গ্রামের দিকে ভালো কাজ জানা মিস্ত্রিকে বসে থাকতে হয় না, অনেক কাজ আছে, যত চাও। দাড়ির মধ্যে চুনকুড়ি কেটে খুশি মনে বলছিল ইঞ্জিন চালক। আর 2-1 সপ্তাহ এরকম চালাতে পারলেই বাড়ির লোকজনদের 2-1 বস্তা গম আর মাংস পাঠাতে পারবো। চাষিরা সবসময় কামারদের খাতির করে, হে দেখে নিও, পুঁজিপতিদের মতো খাবো আমরা। জাকাতটা আমাদের থেকে একটু ভিন্ন রকম। ও চাষবাসে লেপ্টে আছে। ওর এই খুঁড়োর মারফতে ওর শিকড় আটকেছে জোত জমিতে। না, আমি অবশ্য ওর দোষ দিয়ে বলছি না কথাটা। তুমি আর আমি, বুঝলে আর্টেম, আমাদের বাপু না আছে লাঙল না আছে জাঙল। বলতে গেলে শক্ত পিঠ আর একজোড়া হাত ছাড়া আর কিছুই নেই। যাকে বলে চিরকালের হাঘরে মজুর, আমরা হচ্ছি তাই। কিন্তু ঝাঁকারটার যেন 2 নৌকোয় পা, এক পা গায়ে চাষের জমিতে, আরেক পা শহরের রেল কারখানায়। লাল করে তাতানো লোহাটা চিমটে ধরে সরিয়ে দিয়ে আরেকটু গম্ভীর হয়ে সে বলল, কিন্তু আমাদের ব্যাপার স্যাপার ভালো মনে হচ্ছে না হে। জার্মানরা যদি অল্প দিনের মধ্যে সাবার না হয়, তাহলে আমাদের সরে পড়তে হবে ইয়েকাতরিনোস্লাভ কিংবা রস্তবের দিকে, নইলে ধরা পড়ে যাব হয়তো। আর কিছু জানবার আগেই ঝুলতে থাকবো শূন্যে, স্বর্গমর্তের মাঝখানে। কথাটা বলেছ ঠিক, অস্পষ্টভাবে বলল আর্টেম। ওখানে আমাদের লোকজন কি করছে জানতে পারলে হতো। জার্মান শয়তানরা ওদের শান্তিতে থাকতে দিচ্ছে কিনা সেটাই ভাবছি। হ্যাঁ, আমাদের অবস্থাটা বড় বিশ্রী খুড়ো। বাড়ি ফেরার চিন্তাটা আমাদের ছাড়তে হবে। চুল্লি থেকে পলেন্টভস্কি বার করে নিল নীল হয়ে আসা জ্বলন্ত লোহাটা। অভ্যস্ত হাতে টান দিয়ে এনে রাখলো সেটাকে নেহাইটার উপরে। পেটাও হে। ভারী হাতুড়িটা মাথার উপর তুলে আর্টেম সেটাকে সজোরে নামিয়ে আনলো নেহাইটার বুকে। উজ্জ্বল স্ফুলিঙ্গের মতো একটা ফোয়ারা ছিটকে পড়লো চতুর্দিকে হিস হিস শব্দে। কামারশালার সবচেয়ে অন্ধকার কোণগুলো এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল। জোরালো হাতুড়ি পেটাবার ফাঁকে ফাঁকে পলেন্টভস্কি ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকলো লোহাটাকে, আর একদলা নরম মোমের মতোই অবাধে চেপটে চেপটে যেতে লাগলো লোহাটা। কামারশালার খোলা দরজাটা দিয়ে অন্ধকার রাত্রির উষ্ণ নিঃশ্বাস ভেসে এলো। নিচেই ঘন রঙের বিরাট হ্রদটা, চারধারে সেটাকে ঘিরে পাইন গাছগুলো উঁচু মাথা দোলাচ্ছে। সেদিকে তাকিয়ে তনিয়া ভাবল, ঠিক যেন জীবন্ত প্রাণীর মতো। তীরে গ্রানাইট পাথরের মধ্যে একটা ঘাস বোনা নিচু জায়গায় শুয়েছিল সে, আর মাথার অনেক ওপরে খোদলটার ফাঁকে দেখা যাচ্ছে বনের ঊর্ধ্বপ্রান্ত। নিচে ঢালুটার পায়ের কাছেই হ্রদ। চারধারে পাথরের খাড়া তীরের ছাড়া হ্রদের কালো জলে আরো কালো একটা বেড় দিয়েছে। স্টেশনের কাছাকাছি এই পাথর খনিটা তনিয়ার খুব প্রিয় জায়গা। পাথর খুঁড়ে নেবার পরে পরিত্যক্ত এই অঞ্চলটায় পরিপূর্ণ বসন্ত নেমেছে। 3টে হ্রদ জেগেছে এখানে। পাড়টা যেখানে জলে মিশেছে সেইখানেই ছলাৎ ছলাৎ শব্দ শুনে তনিয়া মাথাটা তুলে সামনের ডালপালাগুলো সরিয়ে যেদিক থেকে শব্দটা আসছে সেদিকে তাকালো। রোদে পোড়া নমনীয় একটা দেহ বলিষ্ঠ বাহু বিক্ষেপে সাঁতার কেটে সরে যাচ্ছে তীরের দিক থেকে। সাঁতারুর বাদামি রঙের পিঠ আর কালো মাথাটা তনিয়ার চোখে পড়ল। বিরাট একটা জলজন্তুর মতো হাওয়া ছাড়ছে মুখ দিয়ে, জল কেটে চলেছে দ্রুত গতিতে, উল্টে যাচ্ছে, ডিগবাজি খাচ্ছে, ডুবে গিয়ে ভেসে উঠছে। তারপরে চিত হয়ে হাত দুটো ছড়িয়ে নগ্ন দেহটাকে একটু বেঁকিয়ে উজ্জ্বল রোদে চোখ কুঁচকে ভেসে রইল। ফাঁক করে ধরা ডালপালাগুলো ছেড়ে দিয়ে তনিয়া মুখ নামিয়ে নিল। মনে মনে হেসে বলল, আহার দেখাটা উচিত নয়। বই ফের পড়া শুরু করলো সেরে। লেস্টিনস্কির দেওয়া এই বইটার মধ্যে সে একেবারে ডুবে গিয়েছিল। দেখতেই পায়নি যে পাইন বনের মধ্যে খোদলটা থেকে গ্রানিট পাথরের খাঁড়া বেয়ে কখন যেন একজন উঠে এসেছে। আগন্তুকের অজান্তে একটা নুড়ি ঠেলা খেয়ে গড়িয়ে এসে যখন তনিয়ার বইটার উপর পড়ল, শুধু তখনই সে চমকে উঠে তাকিয়ে দেখল পাভেল কোরচাগিন তার সামনে দাঁড়িয়ে। পাভেলও একটু হকচকিয়ে গিয়েছিল এই দেখাদেখি হয়ে যাওয়ায়। কি করবে বুঝতে না পেরে সে চলে যাবার জন্য ফিরে দাঁড়ালো।
তার ভিজে চুল লক্ষ্য করে তনিয়া ভাবল, জলে একেই দেখেছি নিশ্চয়ই। চমকে দিয়েছি নাকি? আমি জানতাম না তুমি এখানে রয়েছো। পাথরের গায়ে হাত রাখলো পাভেল। চিনতে পেরেছে সে তনিয়াকে। না না, আমার কোনো অসুবিধে হয়নি তুমি আসাতে। যদি আপত্তি না থাকে তো বসো, কিছুক্ষণ গল্প করা যাক। পাভেল অবাক হয়ে তাকালো তনিয়ার দিকে। কিসের গল্প করব? হাসলো তনিয়া। বসো না এইখানটায়। একটা পাথরের দিকে দেখিয়ে জিজ্ঞেস করলো, কি নাম তোমার? পাভকা কোরচাগিন। আমার নাম তনিয়া। এই তো, আমাদের আলাপ হয়ে গেল। অস্বস্তির সঙ্গে পাভেল তার টুপিটা দুমড়াতে লাগলো। তুমিই বুঝি পাভকা? নীরবতা ভেঙে বলল তনিয়া। পাভকা কেন? ভালো শোনাচ্ছে না ওটা। পাভেল তার চেয়ে ঢের ভালো। আমি তোমাকে তাইই বলবো, পাভেল। এখানে প্রায়ই এসে থাকো বুঝি? বলতে যাচ্ছিল সাঁতার কাটতে, কিন্তু পাভেলকে যে জলে সে দেখেছে সেটা চেপে যাওয়ার জন্য তনিয়া বলল, বেড়াতে? না, প্রায়ই না, ছুটির দিনে আসি, বলল পাভেল। ও, কাজ করো বুঝি কোথাও? তনিয়া আরেকটা প্রশ্ন করলো। বিজলি কারখানায় কয়লা যোগানদারের কাজ। আচ্ছা আচ্ছা, অমন দারুণ মারামারি করতে শিখলে কোথায় বলো তো? হঠাৎ জিজ্ঞেস করে বসলো তনিয়া। আমি মারামারি করি তাতে তোমার কি? নিজের অনিচ্ছাতেই খেঁকিয়ে উঠল পাভেল। আচ্ছা আচ্ছা, চোটে যেও না। তার প্রশ্নে পাভেল বিরক্ত হয়েছে দেখে সে বলল তাড়াতাড়ি, এমনি জানতে ইচ্ছে হলো তাই। কি খুশিটাই ঝেড়েছিলে! অতটা নিষ্ঠুর হওয়া উচিত হয়নি তোমার। খিলখিল করে হেসে উঠল তনিয়া। ওর জন্য দুঃখ হয়েছে বুঝি, হ্যাঁ? জিজ্ঞেস করলো পাভেল। মোটেই না, বরং ঠিকই হয়েছে সুকারকোর মার খাওয়াটা। খুব খুশি হয়েছিলাম আমি। শুনেছি তুমি নাকি প্রায়ই মারামারি বাঁধাও। কে বলেছে? কান খাড়া করলো পাভেল। এই তো ভিক্টর লেসচেন্সকি বলছিল তুমি নাকি পেশাদার মারকুটে। মুখ চোখ আঁধার হয়ে এলো পাভেলের। ভিক্টরটা একটা নাদুস নুদুস শুয়োর। কপাল ভালো ওর যে সেদিন ও আমার হাতে মার খায়নি। আমার সম্বন্ধে ও যা বলেছে তা শুনেছি, কিন্তু হাত নোংরা করতে চাইনি আমি। ওরকম ভাষায় কথা বলো না পাভেল, ওটা ভালো নয়, তাকে বাধা দিল তনিয়া। চটে উঠল পাভেল। মনে মনে ভাবলো, এই বড় লোকের আদুরে মেয়েটার সঙ্গে কথা বলার কি দরকার? দিব্যি হুকুম চালাচ্ছে। প্রথমে ওর পাপকা পছন্দ হলো না, এখন আবার আমার ভাষার দোষ ধরছে। লেসচিন্সকির উপর তুমি এত চটা কেন? জিজ্ঞেস করলো তনিয়া। ও একটা খুকি, আদুরে গোপাল, এতটুকু হিম্মত নেই? ওই ধরনের ছেলে দেখলেই আমার হাত নিষ্পিস করে। চালচলনটা সবসময় তোমার উপরওয়ালার মতো। ভাবখানা যেন বড়লোক বলে যা ইচ্ছে তাই করতে পারে। পয়সা আছে তাতে আমার ভারী বইই গেল। হাত দিয়ে দেখুক একবার আমার গায়ে, উচিত মতো শিক্ষা পেয়ে যাবে একচোট। ও ধরনের ছেলে দেখলেই ঝাড়তে ইচ্ছে করে একটা ঘুষি চোয়ালের উপর। খেপে গিয়ে বলেই চলল পাভেল। লেসচিন্সকির প্রসঙ্গ তুলেছে বলে আফসোস হলো তনিয়ার। বুঝতে পারলো সে ওই কেতাদুরস্ত শৌখিন স্কুলের ছেলেটার সঙ্গে এই তরুণটির অনেক দিনের পুরনো ঝগড়া ফয়সালা করবার আছে। কথাবার্তাকে আরো সহজ খাদে চালাবার জন্য সে পাভেলকে তার পরিবার আর কাজকর্ম সম্বন্ধে জিজ্ঞেস করতে লাগলো। নিজের অজান্তেই পাভেল মেয়েটার প্রতিটি প্রশ্নের জবাব দিতে লেগেছে অত্যন্ত বিশদভাবে। ভুলেই গেছে যে সে চলে যেতে চাচ্ছিল। পড়াশোনা চালিয়ে গেলে না কেন? জিজ্ঞেস করলো তনিয়া। স্কুল থেকে তাড়িয়ে দিল যে। কেন? লজ্জায় রাঙা হয়ে উঠল পাভেল। পাদ্রিটার কেক তৈরির সময় ময়দায় তামাকের গুঁড়ো মিশিয়ে দিয়েছিলাম, সেই জন্য নাম কেটে দিল আমার। ভারী পাজি লোক ওই পাদ্রিটা, জ্বালিয়ে মারে লোকটা সবাইকে। পাভেল পুরো ঘটনাটা বলে গেল। আগ্রহের সঙ্গে শুনল তনিয়া। প্রাথমিক লজ্জার ভাবটা কাটিয়ে উঠেছে পাভেল। কিছুক্ষণের মধ্যে সে এমনভাবে কথাবার্তা চালালো যেন তনিয়া তার পুরনো বন্ধু। নানা কথার মধ্যে সে তার দাদার নিরুদ্দেশ হয়ে যাবার কথাটাও বলল। খোদলটার মধ্যে বসে গল্পে জমে গিয়ে দুজনের কেউই লক্ষ্য করেনি যে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাচ্ছে। শেষে পাভেল হঠাৎ লাফিয়ে উঠল। এই কাজে যাবার সময় হয়ে গেছে, এখানে বসে গল্প না করে আমার এতক্ষণে বয়লারে আগুন দেওয়া উচিত ছিল। দানিলো ওদিকে নিশ্চয়ই চেঁচামেচি আরম্ভ করেছে। একটু অস্বস্তির সঙ্গে সে বলল, আচ্ছা চলি তাহলে, আমাকে আবার দৌড়াতে হবে শহরের দিকে। তনিয়াও লাফিয়ে উঠে জ্যাকেটটা পরে নিল। আমাকেও যেতে হবে, চলো একসঙ্গেই যাই। না না, তা কি করে হবে, আমাকে দৌড়ে যেতে হবে যে। আচ্ছা বেশ, আমিও দৌড়াবো তোমার সঙ্গে, দেখা যাক কে আগে পৌঁছাতে পারে।
অবজ্ঞার চোখে তার দিকে তাকালো পাভেল। আমার সঙ্গে দৌড়াবে? মোটেই পেরে উঠবে না। আচ্ছা দেখাই যাক, চলো এখান থেকে বেরোই আগে। পাথরের খনির ওপর দিয়ে লাফিয়ে পড়ল পাভেল। তারপর হাত বাড়িয়ে দিল তনিয়ার দিকে। দুজনে বন পেরিয়ে এসে পড়ল চওড়া আর সমতল স্টেশনের পথটার উপর। তনিয়া থেমে পড়ল রাস্তার মাঝখানে। এসো এবার দৌড়ানো যাক। 1 2 3, ধরো দেখি আমাকে। ঝড়ের গতিতে উধাও হয়ে গেল তনিয়া রাস্তা বেয়ে, তার জুতোর শুকতলায় বিদ্যুতের ঝিলিক খেলিয়ে। নীল জ্যাকেটের প্রান্তটা তার উড়তে লাগলো হাওয়ায়। পাভেল ছুটে চলল তার পেছনে। উড়ন্ত জ্যাকেটটার পিছনে দৌড়তে দৌড়তে ভেবেছিল পাভেল 2 পা গিয়েই ধরে ফেলবো ওকে, কিন্তু রাস্তার একেবারে শেষে স্টেশনের কাছ পর্যন্ত এসে তবে সে তনিয়াকে ধরতে পারল। শেষের ঝোঁকটায় এগিয়ে এসে সে শক্ত 2 হাতে তনিয়ার কাঁধটা চেপে ধরল। এইবার ধরে ফেলেছি, খুশির চিৎকারে বলে উঠল হাঁপাতে হাঁপাতে। উফ, লাগছে, বাধা দিল তনিয়া। দাঁড়িয়ে পড়েছে দুজনে হাঁপাতে হাঁপাতে। নারীর গতি বেড়ে গেছে তাদের। বেদম দৌড়িয়ে ক্লান্ত তনিয়া সেই মধুর সান্নিধ্যের মুহূর্তে এত হালকাভাবে পাভেলের দেহে ভর দিয়েছিল যে পাভেল বহুদিন পর্যন্ত সেটা ভুলতে পারেনি। এর আগে আমাকে কেউ দৌড়ে ধরতে পারেনি, পাভেলের কাছ থেকে সরে যেতে যেতে বলল তনিয়া। এখান থেকে আলাদা হয়ে গেল তারা। হাতের টুপিটা বিদায়ের ভঙ্গিতে নেড়ে পাভেল দৌড় দিল শহরের দিকে। বয়লার ঘরের দরজাটা যখন সে ঠেলে খুলল, তার আগে থেকেই দানিলো বয়লারে আগুন জ্বালাতে ব্যস্ত। সে এখানকার আরেকজন কয়লা যোগানদার। আরে দেরি করে আসতে পারলে না, খেঁকিয়ে উঠল সে। তোমার কাজটা সব আমাকেই করে নিতে হবে নাকি? পাভেল তার পিঠ চাপড়ে দিল তাকে সান্ত্বনা দেবার ভঙ্গিতে। খুশির সঙ্গে বলল, এক্ষুনি এক ফুঁয়ে গনগনে আঁচ বের করে দিচ্ছি, দেখো না। জ্বালানি কাঠ জড়ো করতে লেগে গেল সে। মাঝরাতের দিকে দানিলো যখন কাঠের স্তূপের উপর আরামে নাক ডাকাচ্ছে, পাভেল তখন ইঞ্জিনটায় তেল দিয়ে ময়লা ন্যাকড়ার পুঁটলিটায় হাত মুছে টুল বাক্সটার ভেতর থেকে বের করে নিল জিউসেপ গারিবল্ডি বইটির 62 নম্বর কিস্তি। ইতালির নেপলস শহরের লাল কুর্তাদের এই নেতার সম্বন্ধে লোকমুখে পরিচিত তার নানান বিচিত্র দুঃসাহসিক রোমাঞ্চ কাহিনীর মধ্যে অল্পক্ষণের মধ্যেই ডুবে গেল সে। সুন্দর নীল তার চোখ দুটি তুলে সে তাকালো ডিউকের দিকে। তনিয়ারও চোখ দুটি নীল, ভাবল পাভেল। আর ও একটু আলাদা ধরনেরও বটে, মোটেই বড়লোকের মেয়েদের মতো নয়। আর কি দারুণ দৌড়াতে পারে মেয়েটা। তনিয়ার সঙ্গে তার সারাদিনের আলাপ পরিচয় কথাবার্তার কথা ভাবতে ভাবতে অন্যমনস্ক হয়ে পড়েছিল পাভেল। লক্ষ্যই করেনি যে ওদিকে বাড়তি পাম্পের চাপে ইঞ্জিনটার গোঙানির শব্দ ক্রমশই বেড়ে চলেছে। বড় চাকাটা ততক্ষণে ঘুরতে লেগেছে প্রচন্ড বেগে। ইঞ্জিনটা যার উপর বসানো আছে সেই কংক্রিটের গাঁথুনিটা কেঁপে কেঁপে উঠছে। চাপ মাপার যন্ত্রটার দিকে এক চোখ তাকিয়ে পাভেল দেখতে পেল সাবধান সংকেতের লাল রেখাটার কয়েক বিন্দু উপরে উঠে গেছে কাঁটাটা। ধুত্তরি ছাই! এক লাফে পাভেল এগিয়ে এলো বাড়তি বাষ্প বের করে দেবার বাইলটার দিকে। হাতলটায় তাড়াতাড়ি দুটো পাক দিয়ে নিল। বাষ্পটা নল বেয়ে সবেগে হিসিস শব্দে বেরিয়ে এসে পড়ল বয়লার ঘরের বাইরে নদীর বুকে। লিভারটায় এক টান দিয়ে চাকার পাক খাওয়ানো চামড়ার পট্টিটা পরিয়ে দিল পাম্পের কপিকলে। দানিলোর দিকে একবার তাকালো পাভেল, কিন্তু সে গভীর ঘুমে আচ্ছন্ন। মুখটা হাঁ হয়ে গেছে, নাক ডাকছে ভীষণ শব্দে। 5 মিনিটের মধ্যেই চাপ মাপার যন্ত্রের কাঁটাটা স্বাভাবিক অবস্থায় এসে গেল। পাভেল ভিন্ন পথে চলে যাবার পর তনিয়া চলল তার বাড়িমুখো কালো চোখ এই তরুণটির সঙ্গে তার আজকের আলাপের ব্যাপারটা ভাবতে ভাবতে। পাভেলের সঙ্গে আলাপ হওয়াতে নিজের অজান্তেই খুশি হয়ে উঠেছে তনিয়ার মন। কি উচ্ছল প্রাণ শক্তি ছেলেটার! আর আমি যা ভেবেছিলাম সেরকম গোয়ার গোবিন্দ তো মোটেই নয়। আর যাই হোক, ওইসব স্কুলে পড়া চ্যাংড়া ছেলেগুলোর মতো নয় একেবারেই। পাভেলের মনের গড়নটা অন্যরকম। এমন একটা পরিবেশ থেকে সে এসেছে যেটা তনিয়ার কাছে একেবারেই অপরিচিত, কিন্তু বাগ মানিয়ে নিতে পারা যাবে ওকে। মনে মনে ভাবল তনিয়া, বেশ হবে ওর সঙ্গে বন্ধুত্বটা হলে। বাড়ির কাছাকাছি এসে তনিয়া দেখতে পেল বাগানে বসে আছে লিজা সুখারকো, নেলি আর ভিক্টর লেসচিনস্কি। ভিক্টর কি একটা পড়ে শোনাচ্ছে, ওরা তার জন্যই অপেক্ষা করছে বোঝা গেল। সম্ভাষণ বিনিময়ের পর তনিয়া একটা বেঞ্চির ওপর বসলো। এদের অন্তঃসার শূন্য গাল গল্পের মাঝখানে একসময় ভিক্টর তার পাশে এসে বসে জিজ্ঞেস করলো,
আমি যে উপন্যাসটা দিয়েছিলাম সেটা পড়েছো? উপন্যাস? হঠাৎ মনে পড়ল তনিয়ার। ও, বইটা আমি প্রায় বলে ফেলেছিল আর কি, যে সে ভুলে ফেলে এসেছে হ্রদের ধারে। প্রশ্ন ভরা চোখে ভিক্টর তাকালো তার দিকে। প্রেমের গল্পটা ভালো লেগেছে তোমার? এক মুহূর্তের জন্য ভাবনায় ডুবে গেল তনিয়া। তারপর জুতোর গোড়ালিটা দিয়ে রাস্তাটার ধুলো বুকে একটা জটিল রেখার আঁচড় কেটে মাথা তুলে তাকালো সে ভিক্টরের দিকে। না, আমি ওর চেয়েও ঢের ভালো একটা প্রেমের গল্প আরম্ভ করেছি। তাই নাকি? টেনে টেনে বলল ভিক্টর বিরক্ত হয়ে। কার লেখা বইটা? উজ্জ্বল হাসি ভরা চোখে তার দিকে তাকিয়ে তনিয়া বলল, কারুর লেখা নয়। ওপরের বারান্দা থেকে তনিয়ার মা ডাকলেন, তনিয়া, তোর বন্ধুদের নিয়ে আয়, চা দেওয়া হয়েছে। নেলি আর লিজার হাত ধরে তনিয়া ওদের নিয়ে এলো বাড়ির ভেতরে। তনিয়ার কথাগুলোর মানে বুঝতে না পেরে ওদের পেছন পেছন আসবার সময় ভারী ধোঁকায় পড়ল ভিক্টর। এই নতুন আর অদ্ভুত অনুভূতি পাভেলকে তার অজান্তেই পেয়ে বসেছে। তার মনের মধ্যে একটা অস্পষ্ট অস্বস্তির সৃষ্টি করেছে। ব্যাপারটা সে ঠিক বুঝতে পারছে না বলেই তার বিদ্রোহী স্বভাব বেশ কিছুটা নাড়া খেয়েছে। তনিয়ার বাবা প্রধান বন পরিদর্শক। পাভেলের দিক থেকে এটার মানে তনিয়ার বাবা আর উকিল লেসচিনস্কি বলতে গেলে সমশ্রেণীর মানুষ। পাভেল মানুষ হয়ে উঠেছে দারিদ্র আর অভাবের মধ্যে। কাউকে বড়লোক বলে মনে হলেই তার প্রতি পাভেলের মনে একটা বিরুদ্ধতা জাগে। সুতরাং তনিয়ার প্রতি তার মনোভাবটা সংশয় আর সাবধানতা মেশানো। তনিয়া তার নিজের শ্রেণীর মানুষদের মতো নয়। যেমন ধরা যাক, রাজমিস্ত্রির মেয়ে ওই গ্যালিনার মতো তনিয়া সরল আর সহজবোধ্য নয়। তনিয়ার সান্নিধ্যে পাভেলকে সব সময় সচেতন থাকতে হয়। ওর মতো সুন্দরী আর সুশিক্ষিতা মেয়ের পক্ষে পাভেলের মতো একজন সামান্য কয়লা যোগানদার মজুরকে বিদ্রুপ করে কিংবা অনুগ্রহ করে কিছু বলে বসাটা আশ্চর্য নয় বলেই পাভেল মনে করে। তাই সেও তনিয়ার ওই ধরনের কোনো কথার উপযুক্ত পাল্টা জবাব দেবার জন্য সর্বদা প্রস্তুত থাকে মনে মনে। পুরো একটা সপ্তাহ তনিয়ার সঙ্গে তার দেখা হয়নি। তাই আজ পাভেল হ্রদের দিকে যাবে বলে ঠিক করলো। ইচ্ছে করেই সে তনিয়ার বাড়ির সামনের রাস্তাটাই ধরল, যদি ওর সঙ্গে দেখা হয়ে যায় এই আশায়। বেড়াটার ধার ঘেঁষে সে যখন অনির্দিষ্টভাবে চলেছে, তখন সে বাগানের শেষ প্রান্তে তার পরিচিত নীল বেড় দেওয়া সাদা ব্লাউজটা দেখতে পেল। পথের ওপর থেকে একটা পাইন কুঁড়ি নিয়ে ছুঁড়ে মারল সাদা ব্লাউজটা লক্ষ্য করে। ঘুরে দাঁড়িয়ে ছুটে এলো তনিয়া তার কাছে। উজ্জ্বল হাসি ভরা মুখে দুই হাত বাড়িয়ে দিল বেড়ার ওপারে। এসেছো তাহলে শেষ পর্যন্ত? খুশি ভরা গলায় বলল সে। কোথায় ছিলে এতদিন? হ্রদের ওদিকে গেছিলাম ফেলে আসা বইটা নিয়ে আসবার জন্য। ভেবেছিলাম হয়তো তোমার দেখা পাবো না ওখানে। ভেতরে এসো না। মাথা নাড়ল পাভেল। না। কেন? বিস্ময় ভুরু তুলল তনিয়া। তোমার বাবা পছন্দ করবেন না নিশ্চয়ই। আমার মতো একটা চাষাড়ে ছোট লোককে বাগানে ঢুকতে দেবার জন্য তিনি নিশ্চয়ই তোমার উপর ভীষণ বকাঝকা করবেন। কি বাজে বকছো পাভেল, চটে গিয়ে বলল তনিয়া। এক্ষুনি এসো ভেতরে। আমার বাবা ওসব কিছুই বলবেন না, দেখতেই পাবে। আচ্ছা, ভেতরে এসো। দেউড়িটা খুলে দেবার জন্য ছুটে গেল তনিয়া। অনিশ্চিতভাবে তাকে অনুসরণ করলো পাভেল। বাগানের মধ্যে একটা গোল মাটির টেবিলের ধারে দুজনে বসার পর তনিয়া জিজ্ঞেস করলো, বই ভালোবাসো তুমি? আগ্রহের সঙ্গে পাভেল বলল, খুব। কি বই তোমার সবচেয়ে পছন্দ? দু এক মুহূর্ত ভেবে নিয়ে উত্তর দিল পাভেল, জিজেপ্পি গ্যারিবল্ডি। জিউসেপ্পি গ্যারিবল্ডি, সংশোধন করে দিল তনিয়া। ওই বইটা তোমার খুব ভালো লাগে বুঝি? হ্যাঁ, আমি বইটার ৬৮টা কিস্তির সবগুলো পড়েছি। আমি প্রত্যেক হপ্তা পাওয়ার দিনে ৫টা করে কিস্তি কিনি। গ্যারিবল্ডি, হ্যাঁ, একটা মানুষের মতো মানুষ। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল পাভেল। সত্যিকারের বীর। একেই তো বলি সাচ্চা মানুষ একটা। কতগুলো লড়াই করতে হয়েছে লোকটাকে, আর প্রত্যেকটায় জিতেছে। দুনিয়ার সব দেশ ঘুরেছে। গ্যারিবল্ডি আজ বেঁচে থাকলে আমি ওর দলে গিয়ে ঢুকতাম, সত্যি বলছি। গ্যারিবল্ডি তো যত সব কম বয়সী মজুরদের তার দলে নিতেন, আর তারা সবাই মিলে লড়াই করত গরিব মানুষদের জন্য। চলো, আমাদের লাইব্রেরিটা দেখাবো তোমায়। পাভেলের হাত ধরে বলল তনিয়া। আপত্তি করলো পাভেল। না না, বাড়ির ভেতরে যাব না আমি। এই, তুমি এত গোয়ার তুমি করো কেন? সংকোচের কি আছে? পাভেল
তার খালি নোংরা পা দুটোর দিকে তাকিয়ে মাথাটা চুলকোতে লাগলো। তোমার বাবা মা আমাকে বের করে দেবেন না তো? চটে গেল তনিয়া। এরকম কথাবার্তা বললে কিন্তু ভয়ানক রাগ করবো আমি তোমার উপর। লেসচিনস্কিরা কিন্তু কখনো আমাদের মতো লোকজনদের ঢুকতে দেয় না ওদের বাড়িতে। সবসময় খিড়কির দরজায় দাঁড়িয়ে কথা বলে আমাদের সঙ্গে। আমি একবার কি একটা কাজে গিয়েছিলাম ওদের বাড়ি, নেলি তো ঘরেই ঢুকতে দিল না। গালিচা নোংরা করে দেবো কিংবা ওইরকম কিছু একটা করবো বলে ভয় পেয়েছিল নিশ্চয়ই। হেসে ফেললো পাভেল। এসো এসো, তাগিদ দিল তনিয়া। পাভেলের কাঁধে একটা ধাক্কা দিয়ে ঠেলে দিল বারান্দাটার দিকে। খাবার ঘরটার মধ্যে দিয়ে নিয়ে এলো আরেকটা ঘরের, যেখানে বিরাট একটা ওক কাঠের আলমারি। তার পাল্লা দুটো খুলে ফেলতেই পাভেল দেখল তার সামনে পরিপাটি করে সাজানো সারি সারি অজস্র বই। এমন সম্পদ সে তার জীবনে কোনোদিন দেখেনি। আচ্ছা, তোমার জন্য একটা ভালো বই বেছে দিচ্ছি, কিন্তু কথা দাও আরো বই নেবার জন্য নিয়মিত আসবে তুমি, কেমন? সানন্দে মাথা নাড়ল পাভেল। বলল, বই আমি খুব ভালোবাসি। খুশি ভরা কয়েকটি ঘন্টা একসঙ্গে সেদিন কাটালো তারা। তনিয়া তার মায়ের সঙ্গে পাভেলের আলাপ করিয়ে দিল। পাভেল যেরকমটি ভেবে নিয়েছিল শেষ পর্যন্ত দেখা গেল সেরকম ভীষণ কিছু ব্যাপার নয়। সত্যি কথা বলতে কি, তনিয়ার মাকে তার ভালোই লাগলো বেশ। তনিয়া তার নিজের ঘরে পাভেলকে নিয়ে গিয়ে তার নিজের বইগুলো দেখালো। প্রসাধনের টেবিলের ওপরে ছোট্ট একটা আয়না, সেটার সামনে পাভেলকে টেনে নিয়ে গিয়ে হেসে উঠে বলল, মাথার চুলগুলো এমন বুনো ঝাড়ের মতো বাড়তে দিয়েছো কেন? চুলটা কি কখনো ছাঁটো না বা আঁচড়াও না? একটু অস্বস্তির সঙ্গে পাভেল বলল, বেশি বড় হয়ে গেলে স্রেফ কামিয়ে ফেলি, চুল নিয়ে আর কি করব। শুনে হাসলো তনিয়া। টেবিলের ওপর থেকে একটা চিরুনি নিয়ে তাড়াতাড়ি বার কয়েক আঁচড়ে দিল উস্কো খুস্কো লম্বা চুলগুলো। তারপরে নিজের কাজটা পরখ করে বলল, এইবার ঠিক হয়েছে। চুলটা ভালো করে ছাঁটবে, অমন মেলা খাপার মতো ঝাঁকড়া চুলো হয়ে বেড়াও কেন? পাভেলের বিবর্ণ খয়েরি রঙের জামা আর ময়লা প্যান্টের দিকে এক নজর খুঁটিয়ে দেখে নিল তনিয়া, কিন্তু আর কোনো মন্তব্য করল না। তনিয়ার নজরটা লক্ষ্য করে পাভেল লজ্জা পেল তার জামা কাপড়ের কথা ভেবে। বিদায় নেবার সময় তনিয়া তাকে আবার আসবার জন্য আমন্ত্রণ জানালো। পাভেলের কাছ থেকে কথা আদায় করে নিল যে সে আবার দুদিন বাদে এসে তনিয়ার সঙ্গে মাছ ধরতে যাবে। সরাসরি জানলা দিয়ে লাফিয়ে পড়ে খুব সহজ উপায় পাভেল বেরিয়ে এলো তনিয়ার বাড়ি থেকে। অন্য সব ঘরগুলো পার হয়ে তনিয়ার মার সঙ্গে দেখা করে আসার কথাটা তার মনেই হয়নি। আর্টেন চলে যাবার পর থেকে কোরচাগিন পরিবারে কষ্ট শুরু হয়েছে। পাভেলের রোজগার যথেষ্ট নয়। মারিয়া ইয়াকোভলেভনা পাভেলকে বলল, সে যদি আবার আগের মতো কাজে লাগে তাহলে কেমন হয়, বিশেষ করে যখন লেসচিনস্কিদের বাড়িতে একজন রাঁধুনির দরকার। কিন্তু পাভেলের তাতে মত নেই। না মা, আমি একটা বাড়তি কাজ জোগাড় করে নেব। কাঠচেরা কারখানায় ওরা লোক চায় কাঠের গুঁড়ি জড়ো করবার জন্য। আমি ওখানে দিনে ৮ বেলা করে কাজ করব, তাহলেই আমাদের চলে যাবার মতো যথেষ্ট রোজগার হবে। এখন তুমি কিছুতেই কাজে যেতে পারবে না, তাহলে তোমাকে না খাটিয়ে নিজে চালাতে পারিনি বলে আর্টেম রাগ করবে আমার উপর। মা পিড়াপিড়ি করবার চেষ্টা করলেন, কিন্তু পাভেল গোঁ ধরে রইল। পরের দিনই পাভেল করাত কারখানায় কাজে লেগে গেল। সদ্য কাটা কাঠের তক্তাগুলো শুকোতে দেবার জন্য জড়ো করা তার কাজ। চেনা কতগুলো ছেলের সঙ্গে সেখানে তার দেখা। তার পুরনো স্কুলের সহপাঠী মিশা লেভচুকভ আর ভানিয়া কুলেশাব। মিশা আর সে জুটি বেঁধে কাজ করতে শুরু করলো। ঠিকে হিসেবে কাজ করে তাদের রোজগারও মন্দ দাঁড়ালো না। করাত কারখানায় পাভেলের দিনটা কাটে, রাত্রিবেলায় সে যায় বিজলি কারখানার কাজে। 10 দিন পর বিকালে পাভেল তার রোজগার নিয়ে এলো মায়ের কাছে। টাকাটা মারিয়ার হাতে দিয়ে একটু অস্বস্তির সঙ্গে ইতস্তত করে লজ্জায় মুখ রাঙা করে শেষ পর্যন্ত বলে ফেলল, ইয়ে, এই বলছিলাম কি, আমাকে একটা সাটিনের জামা কিনে দিতে হবে মা, নীল রঙের। ওই গেল বছর যেমনটি দিয়েছিলে মনে আছে তো? অর্ধেক টাকাই লেগে যাবে অবশ্য, কিন্তু তুমি কিছু ভেবো না, আমি আরো কিছু রোজগার করব। আমার এই জামাটা একেবারে পচে গেছে, তাড়াতাড়ি বলল সে, যেন এই অনুরোধ করার জন্য মাপ চাইছে। সে কিরে, নিশ্চয়ই কিনবো বই কি, বলল মা। আজই কাপড়টা কিনে আনবো, বুঝলি পাবলুসা, কাল দেবো সেলাই করে। সত্যি তোর একটা নতুন জামার বড় দরকার। সস্নেহে মারিয়া তাকালো ছেলের দিকে। চুল ছাঁটাইয়ের দোকানটার সামনে একটু থেমে পকেটের ভেতরে রুবলটা নাড়াচাড়া করতে লাগলো পাভেল দরজাটার মুখে। নাপিতটা বেশ চৌকস চেহারার এক তরুণ।
পাভেলকে ঢুকতে দেখে তাকে খালি চেয়ারটা মাথা নেড়ে দেখিয়ে বলল, এরপরে যিনি আছেন চলে আসুন। নরম উঁচু চেয়ারটায় পা এলিয়ে বসে পাভেল তার সামনের আয়নায় একটা অপ্রতিভ রাঙা মুখ দেখতে পেল। নাপিত জিজ্ঞেস করলো, ছোট করে ছেঁটে দেবো? হ্যাঁ, মানে না, ওই কি বলে গিয়ে, আমি চুলটা ছাড়তে চাই আর কি, মানে যাকে বলে গিয়ে। থতমত খেয়ে চুপ করে গেল পাভেল। হাত নেড়ে একটা হতাশার ভঙ্গি করলো। হাসলো নাপিতটা, আচ্ছা বুঝেছি। 15 মিনিট পরে দুর্ভোগের হাত থেকে রেহাই পেয়ে ক্লান্ত ঘর্মাক্ত পাভেল বেরিয়ে এলো। চুলটা তার পরিপাটি করে ছাঁটা আর আঁচড়ানো। অবাধ্য চুলগুলোকে বাগ বানাতে গিয়ে বেশ খাটতে হয়েছে নাপিতকে, কিন্তু শেষ পর্যন্ত জল আর চিরুনির জয় হয়েছে। খোঁচা খোঁচা চুলের গোছাটা এখন দিব্যি মানিয়ে গেছে। রাস্তায় বেরিয়ে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পাভেল তার টুপিটা ঠেলে নামিয়ে দিল চোখের ওপর। এখন ভাবছি, মা আমাকে দেখে কি বলবে, মনে মনে ভাবল সে। একসঙ্গে মাছ ধরতে যাবার কথাটা পাভেল না রাখাতে তনিয়া সত্যিই চটে গেছে তার উপর। বিরক্ত হয়ে ভেবেছিল ওই কয়লা যোগানদার ছেলেটার কোনো ভদ্রতা জ্ঞান নেই। কিন্তু আরো কয়েকটা দিন কেটে যাওয়ার পরেও যখন পাভেল এলো না, তখন তনিয়া তার সঙ্গ পাবার জন্য উৎসুক হয়ে উঠল। একদিন যখন সে বেড়াতে বেরোচ্ছে, তার মা তার ঘরে এসে বললেন, তোর সঙ্গে একটি ছেলে দেখা করতে এসেছে তনিয়া, আসতে বলবো নাকি? দরজার কাছে দেখা গেল পাভেলকে। চেহারা এত বদলে গেছে যে তনিয়া প্রথমে তাকে প্রায় চিনতেই পারেনি। পরনে তার আনকোরা নতুন সাটিনের জামা আর কালো প্যান্ট, চকচকে পালিশ করা তার বুটজোড়া। তনিয়া এক মুহূর্তের মধ্যেই দেখে নিয়েছে খোঁচা খোঁচা চুল পরিপাটিভাবে ছাঁটাই করা। নোংরা এই তরুণ মজুরটি যেন নতুন মানুষ হয়ে গেছে একেবারে। বিস্ময় প্রকাশ করতে গিয়েও নিজেকে সময় মতো বদলে নিল তনিয়া, কারণ পাভেল যে অস্বস্তি বোধ করছে সেটা বুঝতে পেরে সে আর তাকে বেশি লজ্জা দিতে চাইল না। পাভেলের চেহারার পরিবর্তনটা লক্ষ্য না করার ভান করে সে তাকে বকতে শুরু করে দিল। মাছ ধরতে যাবার জন্য এলে না কেন? এই বুঝি তোমার কথা রাখা? ছি ছি। আমি কদিন থেকে করাত কারখানায় কাজ করছি তো একেবারে আসার সময় সুযোগ পাইনি। এই জামা আর প্যান্টটা কিনবার জন্য সে যে এই কদিন বেদম হয়ে কাজ করেছে সে কথা পাভেল তনিয়াকে বলতে পারল না। তনিয়া অবশ্য ব্যাপারটা আন্দাজ করে নিল। পাভেলের উপরে তার রাগ উবে গেল। চলো পুকুরের ধারে বেড়াতে যাই, বলল তনিয়া। বাগান ছাড়িয়ে তারা এসে পড়ল রাস্তার ওপরে। কিছুক্ষণের মধ্যেই পাভেল তনিয়াকে বলতে শুরু করে দিয়েছে লেফটেন্যান্টের ঘর থেকে সেই রিভলভার চুরির ঘটনাটা। তার এই মস্ত বড় গোপনীয় কথাটা বন্ধুর মতো তনিয়ার কাছে সমস্ত বলল সে। শিগগিরই পাভেল একদিন তনিয়াকে নিয়ে বনের গভীর অঞ্চলে গিয়ে গুলি ছুঁড়ে শিকার টিকার করবে এমন প্রতিজ্ঞাও সে করে বসল। তারপরে হঠাৎ বলে উঠল পাভেল, কিন্তু দেখো, অন্য কারুর কাছে আমাকে ফাঁস করে দিও না যেন। আমি কখনো কারুর কাছে তোমাকে ফাঁস করব না, প্রতিজ্ঞা করল তনিয়া।